বুয়ার রুম থেকে কেমন যেন আ উ ব্যথা পাচ্ছি তো সাহেব, এই ধরনের শব্দ আসতেছে। শব্দটা কেমন যেন বেড়েই চলছে। এদিকে আমার স্বামী আরিয়ান রুমে নেই। কিছু না বলেই সে বের হয়ে চলে গেছে। শুধু এইটুকু শুনেছি, বুয়াকে বলল দরজাটা আটকে দাও। এরপর কিছুক্ষণ পরে বুয়ার রুম থেকে এই ধরনের বাজে শব্দ আসতে চলছে। মনে হচ্ছে বুয়ার রুমে কেউ আছে। ঠিক তখন রাত 10টা বাজে। আমার স্বামী আরিয়ানের সাথে প্রায় প্রায় ঝগড়া হয়। আজকে রাতেও অনেক ঝগড়া হয়েছে, এই জন্য সে রুম থেকে বেরিয়ে চলে যায়। কোথায় গেছে কিন্তু সে বলে যায়নি। আমার কিছুটা সন্দেহ হতে লাগলো। আমার স্বামী আবার বুয়ার রুমে যায়নি তো। আবার মনে মনে ভাবলাম, সামান্য বুয়ার রুমে কেন যাবে সে। তার দিকে কান না দিয়ে আমি সোজা আমার রুমে আবার চলে আসলাম। রুমে এসে আমার স্বামীকে আরিয়ানকে কল দিলাম, কিন্তু সে কল ধরলো না। যতবার দেই ততবার কল কেটে দেয়। সত্যি এখন খুব চিন্তা হচ্ছে, এত রাতে কোথায় যেতে পারে আমার স্বামী আরিয়ান। এই নিয়ে অনেকক্ষণ ভাবতে লাগলাম। আমাদের বিয়ে হয়েছে আজ 10 বছর। বাবা আমার পছন্দের ছেলে ছিল আমার স্বামী আরিয়ান। আমার নাম ফারজানা। বাবা অনেক আদরে ছোট মেয়ে ছিলাম। আমাদের বিয়ের 5 বছর খুব ভালোভাবেই কেটেছিল। আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তানরা আছে। কন্যার সন্তানের নাম আয়াত। দেখতে ঠিক ওর বাবার মতো হয়েছে, আর বাবাকে ছাড়া কিছুই বোঝে না। ইদানিং আমার স্বামী আরিয়ান ইদানিং খুব চেঞ্জ হয়ে যায়, কিন্তু কেন সেটা আমি বুঝতে পারছি না। একটু হলে আমার সাথে অনেক ঝগড়া করে, আর শুধু বলে তুই তোরা বাপের বাড়ি চলে যা, তোকে আমার আর সহ্য হচ্ছে না। আমার মেয়ে আয়াত আমাদের এই ঝগড়া দেখে শুধু কান্না করে। আমি ওর সামনে স্বামী আরিয়ানকে বলে দেখে, মেয়েটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, এর সামনে কিছু বলো না আমাকে। তোমার দুটো পায়ে ধরি, তোমার যা মন চায় তুমি আমাকে একা যখন পাবে তখন বইলো, এতে তোমার কোনো বাধা দিব না। অদ্ভুত এই মাসুম বাচ্চার সামনে কিছু বলো না আমাকে। তবুও কোনো কথা শুনল না। তার যত রাগ, মেয়ের সামনে বলে যাচ্ছে আর বিশ্রী ভাষায় গালি দিচ্ছে আমাকে। তবুও আমার মেয়েকে কিছুই বুঝতে দেই না। ওর সামনে সবসময় হাসি মুখে থাকি, কারণ আমাদের আয়াতের বয়স মাত্র 6 বছর। ইদানিং আমার মেয়েকেও তার সহ্য হয় না। যদি ওর বাবাকে বলে, বাবা বাজার থেকে এটা নিয়ে এসো, আমার জন্য উল্টে রাগ দেখায় মেয়ের প্রতি। একটা সময় এই মেয়ের প্রতি অজ্ঞান ছিল আমার স্বামী আরিয়ান। কিভাবে একটা মানুষ এত চেঞ্জ হতে পারে সেটাই ভাবছি না। যে মানুষটা আমার প্রতি এতটা ভালোবাসা ছিল, টেক কেয়ার ছিল, অথচ তার ভিতর থেকে কিছুই নেই। এখন আমি শুধু তার কাছে শুধুমাত্র ডাস্টবিন। একটা ডাস্টবিনের যতটা মূল্য আছে, তার থেকে আমার কোনো মূল্য নেই এই বাড়িতে। অনেকটা খারাপ ব্যবহার করে, তবুও আমি কিছু বলি না। কারণ একটাই যে আমার বাবা মা এতটা ধনী ছিল না। যেটা বলে মধ্যবিত্ত ফ্যামিলি। অনেক আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে পাশের গ্রামে একটা ছেলের সাথে বিয়ে দেয়। সেই ছেলেটা কেউ না, আমার স্বামী আরিয়ান। এরপর আমাদের বিয়েটা যখন হয়ে যায়, কিছুদিনের মধ্যে আমরা ঢাকাতে চলে যাই। কারণ আমার স্বামী আরিয়ান চাকরি ঢাকায়, আর সেখানে থাকতেই হবে। বাসার সব কাজ আমি করতাম একটা সময়। আমার স্বামী বলল, তোমাদের এত কাজ করতে হবে না, এত কাজ করলে তুমি অনেক অসুস্থ হয়ে পড়বে। আমি তখন বললাম, দেখো বাসার কাজ তো আমি করব। ওই সময় আমাকে অনেক ভালোবাসতো আমার স্বামী আরিয়ান। এত দ্রুত একটা মানুষ কিভাবে চেঞ্জ হতো আমার জানা ছিল না। যে মানুষটা আমাকে ছাড়া আর কিছু বুঝতো না, সে মানুষটা এখন আমাকে দেখলে সহ্য করতে পারে না। যখন আমরা গ্রামে ছিলাম একদম নিঃস্বার্থভাবে ভালোবাসতো আয়াতের আব্বু। আর সেই মানুষটা কতটা বদলে গেছে ভাবলেই অনেক কষ্ট হয়। যখন একটা মানুষ সব কিছু পেয়ে আবার হারিয়ে যায়, আমার জানা মতে এর থেকে বড় কষ্ট আর নাই। ওই মানুষটার জীবনে শুনেছি ইদানিং নাকি অফিসেও যায় না আরিয়ান। ঠিকভাবে কোথায় কি করে বেড়ায় সেটা যদি জানতে চাই, আমাদের বলে, তোর বাবার টাকা দিয়ে চলি নাকি, এত কৈফত তোরে দিতে পারবো না। তোর যদি ভালো লাগে তোর বাবার বাড়ি চলে যেতে পারিস। যদি কিছু বলি আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে। আর মেয়েটা সবসময় আমার কাছে থাকে, কারণ আয়াত এখনও অনেক ছোট, কিন্তু কিছু বোঝে আর বলে, আম্মু আব্বু এখন পচা, আমাকে আদর করে না, আগের মতো কিছু কিনে দেয় না, আমার কোনো কিছু চাই না আম্মু, কিন্তু তোমাকে অনেক বোকা দেয়। আব্বু যখন তখন বোকা দেয়, তখন আমার খুব খারাপ লাগে আম্মু। আম্মু এমন করে কেন বলতে পারো? সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করে। তখন আমার মেয়ে আয়াতকে বলি, আম্মু তুমি এখন ছোট, এগুলো বুঝবা না, আর এগুলো তোমার শুনতে হবে না। যখন এগুলো প্রশ্ন করে তখন আমি আমার আর কিছু বলার ভাষা হারিয়ে ফেলি, চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এইটুকু মেয়ে কিভাবে আমার কষ্টটা বোঝে। প্রতিদিনের মতো আজও আমাদের ঝগড়া হয়েছিল। এর আগে অনেক কথা শুনিয়েছিলাম বুয়ার বিষয় নিয়ে। আমি ওগুলো কান দিতাম না, মনে মনে ভাবতাম এই কাজ আরিয়ান কখনো করতে পারে না। এরপর যখন বুয়ার রুমের সামনে থেকে চলে আসলাম, কিন্তু রুমে এসে ভাবলাম কাজটা আমি ঠিক করি নাই। বুয়ার রুমে ঢোকার দরকার ছিল। এমন বিশ্রী আওয়াজ কীভাবে আসতে পারে বুয়ার রুম থেকে? যেহেতু বুয়া একাই থাকে, আমি আবার পুনরায় বুয়ার রুমের সামনে গেলাম। আবারও একই সাউন্ড শুনতে পাই। সাহেব ব্যথা পায় তো আসতে। আরেকটা কথা বলে রাখি, এই বুয়াটা আমাদের বাসায়
এসেছে, বয়স 20 বছর হবে, কিন্তু দেখতেও অনেক সুন্দর। দেখে মনে হবে না সে এই বাড়িতে কাজ করে। তার চালচলন, ঘোরাফেরা, কাপড় চোপড় ভাব দেখলেই মনে হবে যে সে এই বাড়িতে কাজ করে। আর এগুলো কে কিনে দেয়, এত দামি দামি পোশাক? আমি যদি কখনো বুয়াকে জিজ্ঞাসা করি তুমি এ পোশাক কোথায় পাও, বুয়া আমাকে বলে আমি কিনে নিয়ে আসি। কেন ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? ফারজানা বলে না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। বুয়ার নাম ছিল তাসলিমা। আমি তাসলিমাকে বললাম তোমাকে তো বেতন দেয় তোমার স্যার 5,000 টাকা, আর যে পোশাক পরে আছো এর দাম তো অনেক। খুব জানতে ইচ্ছে করে এত দামি পোশাক কোথায় পাও তুমি? তাসলিমা আমার কথায় কোনো জবাব না দিয়ে শুধু বলে আমার বন্ধু আছে, সে আমাকে গিফট করে। সে অনেক বড় বাড়িতে কাজ করে তো। আচ্ছা যাই হোক, তার সাথে আমি আর কথা বাড়ালাম না। এইভাবে দিন দিন বুয়া আরও নিত্য নতুন পোশাক পরতে থাকে। তবু আর কিছু জিজ্ঞাসা করিনি। আর হ্যাঁ, আমার স্বামী একটু রাত করে বাসায় ফিরত। ওই সময় বেশিরভাগ ঘুমাই যেতাম, আর তসলিমা জেগে থাকতো। আমি তসলিমাকে বলে দিতাম তোমার স্যার আসলে খাবার দিও। ভাবে আস্তে আস্তে আমার মনে হয় তাদের ভিতরে একটা সম্পর্ক গড়ে ওঠে, সেটা কখনো আমি বুঝতেই পাইনি। এবার চলে আসেন তসলিমার ঘরের সামনে, সেই সাউন্ডটা হয় কেন? এরপর তসলিমাকে আমি ডাক দিলাম। তসলিমা আমার কথায় সাড়া পেয়ে উত্তর দিল, জি ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ তসলিমা, একটু বাইরে আসবে? জি ম্যাডাম, আপনি কোনো অপেক্ষা করুন, আমি আসতেছি। তখন হয়তো বা ফিসফিস করে কাকে যেন বলতেছে, থাক এই দিকে। আমি আর কান দিলাম না। তসলিমা কিছুক্ষণের মধ্যে রুম থেকে বের হলো। তখন তসলিমকে বললাম, আচ্ছা তোমার রুমে কিসের এত শব্দ, একটু বাজে শব্দ? আসলে দুঃখিত ম্যাডাম, আপনি শুনতে পেরেছেন, আমি বুঝতে পারিনি। আসলে একা থাকি তো ভালো লাগে না, মাঝে মধ্যে অনেক নিজের মধ্যে একাকিত্ব ফিল করি। একটু ভিডিও দেখছিলাম। ফারজানা তখন জিজ্ঞাসা করলো, সত্যি কি তুমি ভিডিও দেখছিলে নাকি অন্য কিছু করছিলা? তবা তবা ম্যাডাম, আমি কিছু করছিলাম না, আমি শুধু ভিডিও দেখছিলাম। আচ্ছা যাই হোক, সাহস করে রুমের ভিতরে আর গেলাম না, ওখান থেকে আবার চলে এলাম। সত্যি আজকে আমার মাথাটা এত পরিমাণ ব্যথা করতেছে, আমি আর কোনো কিছুই ভাবতে পারছি না। এদিকে আয়াতের আব্বু রুমে আসছে না। এই তসলিমার রুম থেকে চলে আসলাম, কিছুক্ষণের মধ্যে আয়াতের অপর রুমে চলে আসলো। তখন আয়াতের আব্বুকে বললাম, তুমি কোথায় ছিলে এতক্ষণ? ওমা, আমি প্রশ্ন করার মধ্যে দেখলাম সে আজকে উত্তেজিত হলো না। বলল, কোথায় ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম। ফারজানা তখন বলল, সত্যি বলছেন তো? আচ্ছা বাবা, আমি মিথ্যে বলবো কেন? আজকে সত্যি আরিয়ানকে অন্যরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, তোকে মিথ্যে কথা বলবো কেন? কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তার চোখ মুখ দেখেই বুঝতে পারছি সে সত্যি কথাটা বলতেছে আমাকে। আর এত ভালো ব্যবহার করতেছে, মনে হচ্ছে ঠিক যেন আমার সেই আগের আরিয়ান। কিছুক্ষণের মধ্যে আমাকে সে আবার বলল, কি রান্না করছে আজকে? আমি তখন বললাম, কেন ভুলে গেছো আমি তো রান্না করি না? আরে না না, আমি তো ভুলি নেই। তবু শুনতে মন ছিল। তারপর রাতের মেনুটা কি আজকের? ফারজানা যখন আরিয়ানকে বলছে আজকে শিঙি মাছের ঝোল আর ডাল করেছে বুয়া। ও আচ্ছা, তসলিমা বউ কোথায়? দেখছি না তো। তখন ফারজানা বলল, ওর কি খুব পেয়েছেন? আরে না, তুমি বেশি বোঝো। আমি কিছু বললেই তো তুমি মনে করো বেশি বুঝি আশ্চর্য। না এমনিতে ওকে দেখছি না তো, এই কারণে বললাম। ফারজানা মনে মনে বলল, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। তুমি যে কোথায় ছিলে সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে ধরতে পাইনি। তখনই আরিয়ান বলল, কেন তুমি চুপ হয়ে থাকলা? বুঝতে পারছি না ফারজানা। আরিয়ান তখন বলল, আমাদের মেয়ে আয়াত কোথায়? আয়াত কি ঘুমিয়ে গেছে? ফারজানা তখন বলল, হ্যাঁ সে ঘুমিয়ে গেছে, এতক্ষণে বাবা বাবা বলে ডাকছিল। আমি দুঃখিত, আমার মেয়ে আয়াতকে সময় দিতে পারি না, এতটা কাজে ব্যস্ত থাকি। ফারজানা তখন আরিয়ানের মুখের ওপর কিছু একটা কথা বলতে শুরু করলো। তোমার যে কী কাজ থাকে সেটা আমি ভালো করে জানি। অন্তত এটার অজুহাত আর দিও না। তুমি এর আগে বহুত ব্যস্ত থাকার পরেও আমার মেয়ে এবং আমাকে অনেক সময় দিতা। আরিয়ান কোনো কথা বলল না, চুপ হয়ে থাকলো। আরিয়ান বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কি খেতে দিবা? ফারজানা বলছিল, সব কিছু ডাইনিং টেবিলে রাখা আছে, তুমি খেয়ে নাও। আরিয়ান তখন বলল, তুমি খাবে না? ফারজানা বলল, না আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। এই বলে আরিয়ান খেয়ে রুমে চলে গেল আর মোবাইলে কার সাথে যেন চ্যাট করা শুরু করলো। ফারজানা খুবই সন্দেহ হতে লাগলো। এইমাত্র রুমে আসলো, তারপর মোবাইল নিয়ে পড়ে আছে। ফারজানা আর কিছু না বলে আরিয়ান কারণ এই মুহূর্তে যদি বলে অনেক বড় সিনক্রেট হয়ে যেতে পারে, তাই সে নিজের মতো করে ঘুমিয়ে পড়লো। কিন্তু ঘুমানোর আগে আরিয়ানকে একটা কথা বললো, তুমি না অনেক ব্যস্ত, তোমার না সকালে অফিস আছে, তাহলে তুমি এত রাতে আবার মোবাইল নিয়ে পড়ে আছো কেন? আরিয়ান তখন বললো, আমি ঘুমিয়ে যাচ্ছি, তুমি ঘুমিয়ে যাও। এই বলে ঘুমিয়ে পড়লো দুজনে। কিন্তু ঘুম থেকে সকালে উঠে আরিয়ানকে দেখতে পেল না ফারজানা। ফারজানা ওয়াশরুমে সব জায়গায় খুঁজলো, কিন্তু পেল না। ফারজানার মনে প্রচণ্ড সন্দেহ জাগতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, রাতে দেরি করে আসলে আবার আমাদের সকলে কোথায় যাবে? ফারজানার সাথে সাথে বুয়ার রুমের দিকে ছুটে চলল, কিন্তু বুয়ার রুমের সামনে সে কোনো শব্দ পেল না। এদিকে বুয়া সকালের নাস্তা বানিয়ে রেখেছে। বুয়াকে ডাক দিল, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না তার রুম থেকে। মনে হচ্ছে বুয়া তার রুমে নেই।
ফারজানা মনে মনে ভাবতে লাগলো, আমার সাথে কি হতে চলছে কিছুই বুঝতে পারছি না। এদিকে আরিয়ানের বাবাও বাসায় নেয়, আবার বুয়াও রুমে নেই। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে মাথা চক্কর দিল আর ফ্লোরে পড়ে গেল ফারজানা। পড়ে যাওয়ার পর নিজে নিজে উঠে ফারজানা তার রুমে গেল। এর মধ্যে আয়াত ঘুম থেকে উঠে পড়েছে। তখন আয়াত বলেছে, আম্মু তোমাকে দেখাচ্ছে কেমন যেন, তুমি কি ঠিক আছো? তখন বললো, হ্যাঁ আম্মু আমি ঠিক আছি। ফারজানা তখন আয়াতকে বললো, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য খাবার দিচ্ছি, তোমাকে স্কুলে যেতে হবে। এর মধ্যে আয়াত সব কিছু রেডি করে খাওয়ার টেবিলে আসলো। ফারজানা আয়াতকে খেতে দিল। আয়াত তখন বললো, আম্মু তুমি খাচ্ছ না কেন? ফারজানা তখন বলল, না আম্মু আমি পরে খেয়ে নিবো, তুমি আগে খাও। আর তখন বলল, না আম্মু তুমি আমার সাথে এই মুহূর্তে খেতে হবে, তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না, কিচ্ছু খাবো না। ফারজানা বলল, এত পাগলামি করে না আম্মু লক্ষ্মী, মেয়েটা তুমি খেয়ে নাও, আমি খেয়ে নিব তো। আয়াত বলল, না তোমাকে খেতে বলছিলাম না, মানে তুমি খাবে। ফারজানা তখন বলল, আমি খাচ্ছি, তুমি খাও আমার লক্ষ্মী মেয়েটা, ঠিক আমার মায়ের মতো হয়েছে। যখন এই কথা বলল তখন ফারজানার সাথে সাথে পাপ্পি দিল ফারজানাকে। ঠিক খাওয়া শেষ হওয়ার মুহূর্তে দেখতে পেল আরিয়ান রুমে চলে আসছে। আমি কিছু বলার আগে সে বলে উঠল, আমি একটু হাঁটতে বাইরে গিয়েছিলাম, বাইরে শরীরটা কেমন লাগছে এই কারণে গিয়েছিলাম। ফারজানা তখন, এর আগের কখনো তো তোমাকে দেখিনি বাইরে হাঁটতে যাও, আজকে কেন বাইরে হাঁটতে গেলে? আরিয়ান তখন বলল, এত কথা বলতে পারবো না, তুমি কি নাস্তা রেডি করছো? আমার জন্য নাস্তা রেডি করো, আমি অফিসে যাব। আয়াত আব্বু তোমাকে আমি বলছি, তুমি কি সত্যি বাইরে করে বলো তো, তুমি বাইরে গেছিলে, তাও আবার এত সকালে? এই তুমি না আমার কথা বোঝো না, তোমাকে বলছি আমি হাঁটতে গেছিলাম, তারপর সন্দেহ করছো কেন? তুমি সন্দেহ করার কাজ করবে আর আমি সন্দেহ করবো না? বাবা, সত্যি কথা মনে হচ্ছে বেরিয়ে আসবে। প্রথমে তুমি রেগে যাচ্ছিলে না, এখন তুমি রেগে যাচ্ছ। আরিনের সাথে কথা কাটাকাটি কিছুক্ষণের মধ্যে দেখছি আমাদের বুয়া তাসলিমা বাড়িতে আসলো। এবার আমার বুঝতে আর বাকি রইল না, আমি ঠিক বুঝে নিলাম ঠিক আরিয়ানের সাথে আমাদের কাজের বুয়া তসলিমার গভীর সম্পর্ক চলছে। এই কারণে দুজনেই বাইরে দেখা করতে গিয়েছিল। আরিয়ান আর কোনো কথা না বলে নাস্তা করে সোজা অফিসে চলে গেল। কারণ এই সময়টা আমার মাথা প্রচণ্ড গরম হতে লাগছে, কী বলবো কিছুই বুঝতে পারছি না। আমার এত সুন্দর সুখের সংসার ছিল, তাই এক নিমিষে ভেঙে চুরমার একাকার হতে লাগলো। শুধু মনে মনে ভাবতে লাগলাম, একটা মেয়ে হইয়া আর একটা মেয়ের সংসার কীভাবে ভাঙতে পারলো। এটা হয়তোবা মানুষের মুখে শুনেছি অনেক আগে, কিন্তু আজ আমার সাথে হতে চলছে। আমার ভিতরের কান্নাটা হয়তো কেউ দেখতে পাচ্ছে না, আমার এই কষ্টের কথাটা কাউকে বলতে পারছি না। কথায় আছে না, ঘরের কথা পরের বলতে নাই, এতে করে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ওই সকল টাইমে আমাদের মেয়ে আয়াত খাবার টেবিলে খাবার খাচ্ছিল। আসলে আমার মেয়ে এগুলো দেখে অনেক ভয় পেতে লাগলো। যখন আমাদের দুজনের মধ্যে কাটাকাটি করছিল তখন আয়াত কান্না করছিল, এই জন্য আমি আরিয়ানকে বেশি কিছু বললাম না, ওর মতো খাবার খাওয়া খেতে লাগলো। এর মধ্যে যখন আমাদের কাজের বুয়া বাড়িতে প্রবেশ করলো তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি সকালে নাস্তা বানিয়ে কোথায় গিয়েছিলে? বুয়া তসলিমাকে বললো, আমার এক বান্ধবী ফোন করলো, সে নাকি অনেক অসুস্থ, আর্জেন্ট যেতে বললো। আর আপনি কি ওই সময় ঘুমিয়েছিলেন, এর জন্য আপনাকে বিরক্ত না করে আমি চলে গেছিলাম, ভাবলাম ওখান থেকে এসে আপনাকে বলবো। কেন ম্যাডাম, কোনো কিছু হয়েছে? স্যারের সাথে এত কথা কাটাকাটি মনে হচ্ছে, সব কিছু ঠিক আছে তো ম্যাডাম? আমি এবার বোকার মতো চুপ হয়ে গেলাম। তসলিমা আমাকে কি বোঝাতে চাচ্ছে এটা আমি বুঝতেই পারছি না। আমি বারবার বোকা হয়ে যাচ্ছি কেন এই সামান্য কাজের মেয়ের কাছে? মনে মনে নিজের কাছে নিজেই প্রশ্ন করতে লাগলাম, এই কাজের মেয়ে তো অনেক চালাক, ওকে ধরতে পারবো কিভাবে সেটাই খুঁজে পাচ্ছি না। তখনই আমি বললাম, না কিছু হয়নি, দ্রুত দুপুরে রান্নাটা সেরে ফেলো, আমি আয়াতকে স্কুলে দিয়ে আসছি। তাসলিমা তখন বলল, আচ্ছা ম্যাডাম, আপনি এইটা নিয়ে চিন্তা করেন না, আপনি আসার আগে আমি রান্না করে ফেলবো, আপনি নিশ্চিন্তে আয়াতকে স্কুলে নিয়ে যান। এরপর আমি বাসা থেকে বের হলাম। আর আয়াতের স্কুলটা একটু দূরে হয় এবং আসতে অনেক সময় লাগে। আমি দ্রুত স্কুলে যাওয়ার চেষ্টা করলাম, কারণ আরিয়ান যদি আবার বাসায় চলে আসে, বুয়া যদি ফোন করে বলে ম্যাডাম আয়াতকে নিয়ে স্কুলে চলে গেছে, তুমি চলে আসো, তাহলে তো বাসা পুরো ফাঁকা। আসলে একটা কথা বলে থাকে না, ইমার্জেন্সি কোনো থাকে তখনই কিন্তু বাধা বিপত্তি বিঘ্ন আসে। একই কাজটা আমার সাথে হয়ে গেল। এত পরিমাণ ট্রাফিক আর নিজেকে সামলাতে পারছি না। আমি আসলে আয়াতকে স্কুলে দিতে আসছি, কিন্তু আমার মনটা পড়ে আছে বাসার দিকে। যদি আরিয়ান সত্যি সত্যি বাসায় এসে বুয়ার সাথে কোনো কিছু করতে থাকে, এই চিন্তায় মাথা কোনো মতেই যাচ্ছে না। আল্লাহর কাছে শুধু বলতেছি, আল্লাহর ট্রাফিকটাকে দ্রুত ছেড়ে দাও, আর আমি আয়াতকে দ্রুত স্কুলে দিয়ে বাসায় যেতে পারি। কিন্তু কোনো মতেই ট্রাফিক ছাড়ছে না। এখন কিন্তু শীত, তবুও আমি এতটাই ঘামছি যেটা আমার এত ছোট্ট মেয়ে দেখে বলছে, আম্মু তোমার কি হয়েছে? আমি আয়াতকে বললাম, কিছু হয়নি আম্মু। আয়াত শুধু প্রশ্ন করতে থাকলো, না আম্মু তোমার কিছু হয়েছে? আমি কিছুটা আমার কাছে লুকাইতেছো? আমি বললাম, তোমার স্কুলে দেরি হয়েছে এই জন্য একটু ঘাবড়ে যাচ্ছি, ট্রাফিক কোনো মতে ছাড়ছে না কেন? এই বলতে বলতে ট্রাফিক ছেড়ে দিলে আমার জানে একটু পানি এসলো। তখনই রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা একটু জোরে যাবেন? রিক্সাওয়ালা মামা
হচ্ছে শীতে কাঁপতেছে, কারণ আজকেও কুয়াশা পড়েছে অনেক, প্রচণ্ড শীত করছে। এদিকে রিস্কাওয়ালা মামা একটু মুরব্বি টাইপের, আমি তাকে প্রেশার দিতে পারছি না। তবুও রিস্কাওয়ালা মামাকে বললাম, মামা প্লিজ একটু জোরে যাবেন, আমার একটু তাড়া আছে। রিস্কাওয়ালা মামা আমার কথা হয়তোবা বুঝতে পেরেছে। সে বলল, ম্যাডাম আপনি টেনশন করবেন না, আমি একটু জোরে যাওয়ার চেষ্টা করছি। এর মধ্যে একটা ট্রাফিক ছেড়ে আসলাম, আবার সামনে আর একটা ট্রাফিক পড়লাম। তখন আমার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে শুরু করলো। তখন সত্যি নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছে করলো। এইমাত্র একটা ট্রাফিক ছাড়লাম, আবার এখানে ট্রাফিক। আল্লাহ পাক জানে ওদিকে কি হচ্ছে বাসায়, আমার কিছুই ভালো লাগতেছে না। তখন আয়াত বলছে, আম্মু তুমি মনে হচ্ছে বেশি টেনশন করতেছো। আমি বললাম, না আম্মু। আচ্ছা যাই হোক, ট্রাফিক ছেড়ে সোজা আয়াতের স্কুলের সামনে চলে আসলাম। ওকে নামিয়ে, আম্মু তুমি ভালোভাবে ক্লাস করো, তোমাকে স্কুল ছুটির পরে আমি আবার নিতে আসবো। ছোট্ট মেয়ে আমাকে, আচ্ছা আম্মু তুমি সাবধানে যাও। এই বলে দ্রুত আবার রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা আপনি সেখান থেকে নিয়ে আসেন, সেখানে আমাকে দ্রুত দিয়ে আসবেন। মামা আমার কথা শুনে দ্রুত আমার বাসার সামনে নিয়ে আসলো। মামার ভাড়াটা দিয়ে দিলাম। আমার কাছে কোনো ভাঙতি ছিল না, 500 টাকার নোটটা ছিল, সেটা মামাকে দিয়ে আমি চলে যাচ্ছি। তখনই রিক্সাওয়ালা মামা আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলল, ম্যাডাম বাকি টাকাটা নিয়ে যান। আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, আপনি ওটা রেখে দেন, বাকি টাকাটা আপনার ফেরত দেওয়া লাগবে না। আমার এদিকে আর কোনো মন নাই। মন বাসায় কখন ঢুকবো। বাসায় ঢোকার সময় কলিং বেলে চাপ দিলাম। কলিং বেল দেওয়ার ঠিক 10 মিনিট পর কেউ কোনো সাড়া দিচ্ছে না। আমার ভিতরে সন্দেহ আরও জাগতে লাগলো। তখন মনে মনে ভাবতে লাগলাম, হয়তোবা আরিয়ান বাসায় চলে এসেছে আর এসে বুয়ার সাথে কোনো খারাপ কাজে লিপ্ত হয়েছে। এটা আমার আজকে শেষ দেখতে হবে, এবং এর শেষ কি সেটাও দেখতে হবে। হুট করে মনে পড়ে গেল, গেটের চাবি তো আমার কাছে একটা এক্সট্রা আছে। ব্যাগ খুলতে দেখতে পেলাম, হ্যাঁ আমার কাছে সত্যিই একটা চাবি আছে। সেটা দিয়ে খুলে তোমার রুম থেকে সেই বাজে শব্দ একটা আসছিল, সাহেব আমাকে ছেড়ে দিন, আমি সত্যিই আর পাচ্ছি না। আরও বাজেভাবে শব্দ করছে, ব্যথা পাচ্ছি তো। এবার আমি কান্না করতে করতে বুয়ার রুমের সামনে এসে পড়লাম, আর ওই সময় আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহ এইসব শোনার আগে আমাকে মৃত্যু দিলেন না কেন। অনেক ভেঙে পড়লাম, কিন্তু নিজেকে নিজেই সান্ত্বনা দিতে লাগলাম। এর মধ্যে অন্য কিছু ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল, একটা আরিয়ানকে কল দেওয়া যায়। আসলে আরিয়ান এখন কোথায়, আমার ধারণাটা ভুল হতে পারে, এবং আরিয়ান নাও হতে পারে এই বুয়ার রুমে আছে। ঠিক তখনই একটা আরিয়ানকে কল দিলাম, কিন্তু আরিয়ান এবারও কল ধরলো না। আর ধৈর্য কুলাচ্ছে না। বুয়ার রুমটা খুলে দেখতে পেলাম, নিজের চোখে দেখে সত্যি বিশ্বাস করতে পারছি না, এটা আমার স্বামী আরিয়ান। সত্যি যেটাই সন্দেহ করেছিলাম সেটাই হলো। মনে মনে ভাবতে লাগলাম, এই দৃশ্যটা দেখার আগে আল্লাহ আমার মৃত্যু দিল না কেন। যে মানুষটার হাত ধরে এই শহরে আসা, তাকে কখনোই চিনতাম না, আর কখনোই ভাবতাম না এই মানুষটার সাথে আমার বিয়ে হবে। মা বাবা অনেক পছন্দ করে আরিয়ানের সাথে আমার বিয়ে দেয়, আর একটা জিনিস সবসময় করতাম, বাবা মায়ের পছন্দ খারাপ হতে পারে না। এই কথাটা কিভাবে আমার বাবা মাকে বলবো। তার মেয়ের জামাই একজন পরকীয়া আসক্ত, তাও আবার আমাদের কাজের বউয়ের সাথে। ছি ছি, ভাবতেই কেমন লাগছে। যেই মানুষটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে, আর এই মানুষটা কিভাবে এই কাজটা করতে পারলো। নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। তখন আমি বুয়া রুমের ভিতরে প্রবেশ করি। আরিয়ান আমাকে দেখে চমকে উঠলে, আর আমাকে বলে, ফারজানা তুমি না আয়াতের স্কুলে গিয়েছিলে? হ্যাঁ আমি দিতে গিয়েছিলাম, কিন্তু এই দৃশ্যটা দেখার খুব ইচ্ছে ছিল। অনেকদিন ধরে তোমাদেরকে অনেক সন্দেহ করছিলাম, কিন্তু ধরতে পারছিলাম না। আমার স্বামী যে একজন পরনারীতে আসক্ত, সেটা কখনোই বুঝতে পারিনি। আমাদের মধ্যে কি ছিল না আরিয়ান বলতে পারো? আমি কি দেখতে খারাপ, নাকি কোনো বডি ফিগার খারাপ? সব তো দেখতে ভালোই। তাহলে কিভাবে পারো সামান্য একজন কাজের বুয়ার সাথে এই কাজটা করতে? তোমার একটু বিবেকে বাঁধলো না? ভুলে গেলে তোমার একটা মেয়ে আছে। আমার কথা না হয় ভুলে যেতে পারো, একবারও মনে পড়লো না তোমার মেয়ের কথা? আরিয়ান তখন বলল, দেখো এটা একটা অ্যাক্সিডেন্ট। বুয়া দেখতে সুন্দর, মোটামুটি ভালোই, একা একা বাসায় থাকে তো। ফারজানা তখন বলল, বাবা মায়ের পছন্দে বিয়ে করাটা আমার ভুল ছিল। আমি জানতাম না তোমার এত সুন্দর চেহারা লুকিয়ে আছে, লুচ্চা প্রকৃতির স্বভাব। আচ্ছা সরি, আমি মনে হয় তোমাদের কাজের মধ্যে বাধা দিয়ে ফেলেছি। তোমরা তোমাদের কাজটা শুরু করতে পারো, আমি চলে যাচ্ছি এখান থেকে। আর হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে, আর ফিরবো না। আমি চাই আমার প্রিয় মানুষটা ভালো থাকুক। একটা কথা কি জানো আরিয়ান, মেয়েরা বিয়ের আগে বাবা মার অন্যরকম একটা মানুষ হয়ে থাকে, আর বিয়ের পরে একটা মেয়ের সবচাইতে কাছের মানুষ হলো তার স্বামী। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, আর তুমি কি না আমার সেই বিশ্বাসে আঘাত করলে। এখন আমার বুঝতে বাকি আরও কিছু রইলো না। এজন্য তুমি রাত করে রুমে আসতে, বিভিন্ন অজুহাত দিয়ে আমার সাথে ঝগড়া করতে। আচ্ছা ঠিক আছে, তোমার আর ঝগড়া করতে হবে না। আমি এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আর একটা কথা বলে যেতে চাচ্ছি, দয়া করে আমার মেয়ে আয়াতকে রেখে যেতে বলো না। আরিনার কোনো কথাই বলে না, কারণ সে আর কি কথা বলবে, সে তো ধরা খেয়ে গেছে। এর মধ্যে বুয়া তখন বলল, ম্যাডাম দেখেন, আমি কখনোই এই কাজটা করতে চাইনি।
স্যার আমাকে বাধ্য করছে। আর হ্যাঁ, হ্যাঁ, আমি কখনো আপনার সংসার ভাঙতে চাইনি। আপনাকে সবসময় বড় বোনের মতো দেখতাম। কিন্তু একদিন আপনি বাসায় ছিলেন না। স্যার আমাকে জোর করে এই কাজটা করতে চায়। আমি অনেক বাধা দিয়েছি কিন্তু সে মানেনি। ম্যাডাম প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি এখন বাসা থেকে চলে যাচ্ছি। আর আপনাকে কথা দিচ্ছি স্যারের আশেপাশে থাকবো না। শুধু আপনার মেয়ে না, আমিও আমার নিজের মেয়ের মতোই ভালোবাসতাম। যদি পারেন ম্যাডাম আমাকে মাফ করে দেন। ফারজানা তখন বলল, তোমার তো কোনো দোষ নাই। দোষ তো সব আমার। বুয়া তখন বাসা থেকে বেরিয়ে চলে যান। ফারজানা ব্যাগ গোছাতে বাবার বাড়ি চলে যাওয়ার জন্য এর মধ্যে আরিয়ান ফারজানার পায়ে পড়ে মাপ চায়। আরিয়ান বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কখনো এই কাজটি করব না। প্লিজ আমাকে মাফ করে দাও ফারজানা। ফারজানা তখন বলল, এই তুমি কি করছো? আমার পা ছাড়ো। আরিয়ান তখন বলল, তুমি যতক্ষণ না মাফ করবে ততক্ষণ তোমার পা ধরে থাকবো। সত্যি আয়তার আম্মু, তোমাকে প্রমিস করছি আর কখনো এই কাজটা করবো না। আর তখনই ফারজানা ভাবতে লাগলো মেয়েদের বিয়ে একবারই হয়, আর সেটা আরিয়ানের সাথে হয়েছে। আর যদি এই মুহূর্তে আমি চলে যাই, আমার মেয়ে আয়াতকে কে দেখবে? হয়তো বাবা মা একদিন দুদিন খুব ভালোভাবে দেখবে, কিন্তু পরবর্তীতে তাদের কাছে আমিও বোঝা হয়ে যাব। যেহেতু আরিয়ান সব বুঝতে পেরেছে, ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে এই ভুলটা করবে না। আর প্রিয় মানুষকে মাফ করে দেওয়াটাই শ্রেয়। সমাপ্ত। পাপিষ্ঠ স্বামী। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।